মেয়ের ছবিটা ধুপ করে হাত থেকে নিচে পড়ে গেল। অমন ডেঞ্জারাস মেয়ের ছবি কারো হাতে থাকতেই পারে না, সেটা আমি জানি। কিন্তু আমার আম্মা এই ডেঞ্জারাস মেয়েকে কোথায় খুঁজে পেল, আর কেনই যে এই গুন্ডি নারীকে আমার জন্য পছন্দ করেছে, সেটাই তো মাথায় ঢুকছে না। এর যে রূপসী কি আর দেশে ছিল না? এই মেয়েকে বিয়ে করলে আমার জীবনটা বরবাদ হওয়া থেকে কেউ আটকাতে পারবে না, সেটা আমি 20 বছরের গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই মেয়ে আমাকে বাসর রাতে বিষ খাইয়ে মারবে, আমি শেরওয়ানি পরেই মরে যাব, এটা ভেবেই আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। বাসর রাতে যদি বিষ নাও খাওয়ায়, তবে পরের দিন ব্রেকফাস্টে এই অসভ্য রমণী আমাকে মরিচের শরবত খাইয়ে মারবে বলেই আমার বিশ্বাস। জীবনের সেরা অপমানটা আমি এই কুখ্যাত মহিয়সী মানবীর কাছেই হয়েছিলাম। আমার জীবনের জঘন্যতম দুইটা ইতিহাস এই গুন্ডি মেয়েই রচনা করেছে। তাই ওই মেয়েকে ক্ষমা করলে আমার যে অমার্জনীয় পাপ হবে সেটা আমি নিশ্চিত। আজ থেকে 5 বছর আগে আমি যখন ওই মেয়েকে প্রপোজ করেছিলাম, তখন সে উত্তরে কি বলেছিল জানেন? তোর এত বড় সাহস, তুই আমাকে প্রেম নিবেদন করিস? 100টা প্রেম করে অভ্যাস হয়ে গেছে তাই না? কলেজে পড়তে আসিস নাকি ব্যাগ ভরে উৎপাদিত প্রেম নিয়ে আসিস? প্রেমের নার্সারি আছে নাকি তোর? এক থাবড়ায় গালের দাঁতগুলো খুলে দাঁতহীন বানিয়ে দেবো, তবেই তোর মাথা থেকে প্রেমের ভূত নামবে বখাটে। আমি হা করে দাঁড়িয়ে ওর কথাগুলো শুনছিলাম। আমাকে তুই তাকারি করে সে গটগট করে হেঁটে চলে গেল। তখন আমি ভিমড়িতেই আছি। হঠাৎ হো হো হাসির আওয়াজে চেতনা ফিরে দেখি আমার 3টা ল্যাংটা কানের দোস্ত হো হো করে আমার অপমান দিবস সেলিব্রেট করছে। হারামিদের কাছে সেদিনই প্রমিস করেছিলাম যে এই মেয়ের সাথে প্রেম করেই ছাড়বো, তবে ওকে বিয়ে করব না, একটা বড়সড় ছ্যাঁকা দেব। তাই হাতের শির কাটা নাটক করে কয়েকটা পিক তুলে ওর ইনবক্সে পাঠিয়ে দিলাম। পরের দিন সে আমাকে কফি শপে দেখা করতে বলল। আমি তো সেই লেভেলের খুশি। মুখোমুখি দুজনে বসে আছি। মেয়ে পটানোর মূলত যত রকমের টিপস শিখেছিলাম সবগুলো প্রয়োগ করলাম। টিনা মিনা রিনা মেরিনা জরিনা সকিনা কাউকেই পটাতে এতগুলো বাক্য প্রয়োগ করতে হয়নি, যতগুলো বাক্য এই তে নামক মেয়েটাকে পটানোর জন্য প্রয়োগ করতে হয়েছে। কিন্তু ওর পটার কোনো সম্ভাবনাই নেই। আজব মেয়ে একটা। 8 ঘন্টা ধরে চুপচাপ শুনেই যাচ্ছি, কানের ভিতরে কথা যাচ্ছে কিনা সেটাও বুঝতে পারছি না। মনে হচ্ছে এই মেয়েকে পটাতে আমি ফেল মারবো, তবু শেষ চেষ্টাটা করেই দেখি। তাই এত বছরের মেয়ে পটানোর অভিজ্ঞতা থেকে মুখস্থ প্রেমের বাণী দিচ্ছি অবিরাম কাঁদো কাঁদো নয়নে। হঠাৎ সে আমাকে বলল, দেখি তোমার কতটা কেটেছে। ওর কথা শুনে আমি ভয় পেয়েছি। এই রে সেরেছি, এবার বোধহয় ফাঁস হয়ে যাবে যে আমি হাতটা আসলে কাটিনি। কি যে করি, আমি লাফ দিয়ে দাঁড়িয়ে চিৎকার করে বললাম, এই না। তে কি বুঝলো জানি না, আমার মনে হয় সে ভেবেছে কাটা জায়গায় আমার ব্যথা লাগবে, তাই আমি চিৎকার করে উঠেছি। আল্লাহ আল্লাহ করে এটা বুঝলেই ভালো, না হলে আমার কপালে শনি আছে। সে বেশ নর্ম দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বসতে বলল। আমি বসে চুপচাপ আছি। পটানোর মূল বাক্যগুলো সব ভুলে গেছি। ইভেন এতক্ষণ কি কি বলেছি সেগুলোও মনে পড়ছে না। ধুর, আরো ভালো করে ওগুলো মুখস্থ করতে হতো। ঝরঝর করেই তো মুখস্থ করেছিলাম, কিন্তু এই মহিয়সী মানবীর বর্তমান ভাব দেখে তা সব গুলিয়ে খেয়ে ফেলেছি। এবার প্রেমের দৃষ্টিতে আমার দিকে তাকালো। উফ, আমি শেষ। এমন করে কেউ যুবক ছেলের দিকে তাকায় নাকি? আমি তো ক্রাশের পর ক্রাশ অবিরামে পান করে চলেছি, তবে মনে মনে অটল আছি। এই মেয়ের প্রেমে জাগক, সত্যি সত্যি পড়িস না যেন। প্রেমে পড়ে মরবি নাকি? এই মেয়েকে বিয়ে করলে সে আমাকে ফ্যানে ঝুলিয়ে পিটাবে, সেটা আমি শিওর। তাই ওর দিকে না তাকানোই ভালো। তে আমার হাতের উপর হাতটি রাখলো। ইস, এইবারে বোধহয় আমি আর বাঁচবো না। এই মেয়ে আমাকে খুন করেই ছাড়বে। হাতের ছোঁয়ায় এত ভোল্টেজের বিদ্যুৎ। টিনা মিনা রিনা মেরিনা জরিনা সকিনা কারো হাতেই তো কারেন্ট নেই। তে আমার হাতের উপর পৃথিবীর সব মায়া অর্পণ করে বলল, খুব কষ্ট হচ্ছে বাবু। মনে মনে বললাম, বাবু? আমি বাবু? এত ভালোবাসা দেখে মনে হয় আমি মহাশূন্যে ভাসছি। দানাবিহীন এই ভাষাভাষীটা সেই রকমেরই লাগছে। আল্লাহ, তুমি কই? এত সুখ পৃথিবীতে কেমনে দিলা? আমি ওর কথা শুনে হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। কি বলবো, আওয়াজ অফ হয়ে গেছে যে। তারপর হঠাৎ সে একটানে আমার হাতের ব্যান্ডেজ খুলে দিল। আমি এক লাফে দাঁড়িয়ে গেলাম, সাথে তেও। মনে মনে বললাম, গুন্ডি মেয়ে, এর চেয়ে যদি আমার প্যান্ট খুলে নিত তবু আমি
অপমানজনক টাস্কি খাইতাম না। মনে মনে আর কিছু বলার জন্য ওইখানে দাঁড়িয়ে থাকা জায়েজ হবে না বুঝে দৌড় দিলাম। একটা মেয়ে আমার জীবনে দুইটা ইতিহাস বানিয়েছে। ওই মেয়েকে দেখলে আমি 100 গজ দূর থেকে ভার্সিটি লাইফ পার করেছি। টিনা মিনা, রিনা মেরিনা, জরিনা সকিনা সবার সাথে গোপনের অভিসারও ত্যাগ করেছি। নিজের জীবনটাকে তেজপাতা বানিয়েছি। তারপর থেকে কি কুপা জীবনে লাগলো যে আমার জীবনে আসল প্রেমটাই আর হলো না। আমি প্রেমবিহীন কচু বাগিচায় কচু কচু খেলেছি। এত বছর পরে ওই মেয়েকে আমার আম্মা আমার বউ হিসেবে নির্বাচন করেছে। আল্লাহ, তুমি আমারে জীবিতই তুলে নাও। বিয়ের পর এই মেয়ে আমি সমেত আমার শার্ট প্যান্ট কাটবে সেটা আমি জানি। ওহ নো, ভাবতেই কান্না চলে আসছে। যেমন করেই হোক এই বিয়ে ক্যান্সেল করাতেই হবে। তাই পেট ছবি হাতে নিয়ে সরাসরি আম্মাকে গিয়ে বললাম, এই মেয়ে আমার পছন্দ না আম্মা। কি বলিস? এই মেয়ে তো অত্যাধিক সুন্দরী ও সুশিক্ষিতা এবং উচ্চবংশীয়। ভালো করে দেখ, লক্ষ্মীটেরা। কই, আমি তো দেখি না। তাছাড়া আমি তো ওকে সামনাসামনি দেখেছি। যেমনি দেখতে সুন্দর তেমনি আচারও সুন্দর। কি সুন্দর আমার পায়ে হাত দিয়ে সালাম করলো। আম্মার কথা শুনে আমার তো হাত ফেল হওয়ার উপক্রম হয়েছে। কি মেয়েরে মাইরি, পটানোর গুরুর মাকে পটিয়ে ফেলেছে সালাম করে। এই মেয়ে তো দেখছি বিয়ের পর আমাকেও পিটিয়ে ভেড়া বানিয়ে রাখবে। এই মেয়ের থেকে 100 মাইল দূরে থাকাই কর্তব্য বলে মনে হচ্ছে। তাই যেমন করেই হোক এই বিয়ে ভাঙতেই হবে। এই মেয়েটার নাকটা বেঁকা মনে হচ্ছে না আম্মা? কই বাঁকা? আমি তো বাঁশির মতো সুন্দর নাকি দেখতেছি। আম্মা দেখো, দাঁতগুলো খুব একটা সাদা নয়। মনে হয় নিয়মিত দাঁত মাজে না। সাদাই তো দেখছি, তোর দাঁতের মতো হলদে তো নয়। কি বললে আমার দাঁত হলুদ? বিশ্বাস না হইলে আয়নায় গিয়ে দেখে আয়। বাইরের একটা মেয়ের জন্য নিজের পেটের ছেলেকে এইভাবে তুমি অপমান করতেছো আম্মু। বিয়ে ফাইনাল, খামোখা পেঁচাল পারিস না তো, যা, আমার কাজ আছে। ধুর, আম্মুকে এসব বলে কোনোই লাভ নেই। খালি খালি আমার মানিজ্যতে ডিলেট হবে। তাই ল্যাংটাকালের দোস্তদের কাছে গেলাম হেল্প নিতে। ওদের সাথে গোল টেবিল বৈঠক করে এসে আম্মাকে বললাম, আম্মা, এই মেয়ের বায়োগ্রাফি জেনে এসেছি। এই মেয়ের চরিত্রের ঠিক নেই। আমিও তো ওর বায়োগ্রাফি জেনেছি। কই, চারিত্রিক কোনো দোষ ত্রুটি তো নেই। কিন্তু কার থেকে শুনেছিস? চল সেখানে যাব। এই রে, এখন কি হবে? আম্মা যদি সত্যি টেনে নিয়ে যায় তাহলে কি করব? আম্মাকে কোনো বিশ্বাস নেই। প্রথমে প্ল্যানটা তো ভেস্তে গেল, এবার দ্বিতীয় চান্স নিতে হবে। বুকে একটু সাহস উৎপাদন করে আম্মাকে বললাম, আসলে আম্মা, আমি একটা মেয়েকে পছন্দ করি। তাই তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করাটা বড় ধরনের বেইমানি হবে। তো এতদিন বলিসনি কেন? মেয়ে খোঁজার কষ্টটা করতে হতো না? এই তো এখন বললাম। এখন আর হবে না। তোর মতামত নেয়ার ডেট এক্সপায়ার হয়ে গেছে। এখন তোকে দেখেই বিয়ে করতে হবে। আমি তাহলে চিরকুমার থাকবো, তবু ওই মেয়েকে বিয়ে করব না। তাই নাকি? আজ থেকে তোর বাসায় খাওয়া বন্ধ। মানে? 1 সপ্তাহ ধরে হোটেলের খাবার খেয়ে আমার পেটের অবস্থা করুণ হয়ে গেছে। ভাগ্যিস আমি চাকরি করি, না হলে তো আমার উপবাস থেকেই মরতে হতো। কারণ বাসায় তো বিস্কুটের কৌটোটাও আম্মা লুকিয়ে রেখেছে এবং ফ্রিজও লক করে রেখেছে। আমার মায়ের মতো মা যেন সব ঘরে ঘরে থাকে, তবেই সব ছেলেরা আমার কাতারে দাঁড়িয়ে আমার দুঃখ বুঝবে আর একসাথে বিবাহ বিরোধী মিছিলও করতে পারবে। শুক্রবারে বাসায় বিরিয়ানি রান্না হলো। বাসার সবাই খাচ্ছে আর আমি চেয়ে চেয়ে দেখছি। আবার ছোট বোনটাও একবারও আমাকে খেতে ডাকলো না, বরং ছোট বোনটা বিদ্রুপ করে বলল, ভাইয়া রাজি হয়ে যা, বিরিয়ানিটা জাস্ট ওয়াও হয়েছে, জবাব ছাড়া। মনের দুঃখে রুমে গিয়ে দরজা বন্ধ করে বসে থাকলাম, কিন্তু বিরিয়ানির সুগন্ধ আমার পিছু ছাড়লো না। মনে মনে ভাবলাম, ঠিক আছে, ওই মেয়েকেই বিয়ে করে প্রতিশোধ নেব। বিয়ের পর ওকে স্ত্রীর মর্যাদা দেব না কিছুতেই, এমনকি ওকে সোনো পাউডারও কিনে দেব না। ওকে ফ্লোরে শোয়াবো। এই শীতে ফ্লোরে শুয়ে খেলা বুঝবে ওই গুল্লি মেয়ে। এখন তো অন্তত বিরিয়ানিটা খেতে পারবো। তাই ভেবেই খুশি হলাম। আম্মাকে বলে দিলাম আমি বিয়েতে রাজি। অতঃপর কাঙ্ক্ষিত বিরিয়ানি খেলাম আর মনে মনে বললাম, খাওয়ার জন্য বিয়ে করছি একটি মহিয়সী গুন্ডিকে। ছি জাঙ্কুক, ছি, তুই আসলেই পুরুষ নামের কলঙ্ক। বউ বাসর ঘরে বসে আছে, আমি ছাদে গিয়ে সিগারেট টেনে রুমে ঢুকলাম। বেশ ভাবনি। রাত তখন 12টা। দেখি বিছানায় ঘোমটা দিয়ে কেউ বসে নেই, ইভেন রুমেও কেউ নেই। মনে মনে খুশি হলাম, বউ ভেগেছে মনে হয়। হঠাৎই
ঠাস করে আওয়াজ শুনে তাকাতেই দেখি আমার বউ ওয়াশরুম থেকে বের হচ্ছে সালোয়ার কামিজ পরে। সে টাওয়াল দিয়ে মুখ পুছতে পুছতে আয়নার সামনে দাঁড়ালো। বাসরাতে বর ঘুমটা খুলবে সেই অপেক্ষা না করে চেঞ্জ করে ফ্রেশ হয়ে গেছে। বোঝো আর মিস, কেমন কোয়ালিটির মেয়ে বিয়ে করেছি আমি। অবশ্য ঘুমটা দিয়ে বসে থাকলেও আমি ঘুমটা সরাতাম না। আমি বেশ ভাব নিয়েই বললাম, শোনো, আমি কিন্তু তোমাকে স্ত্রীর মর্যাদা অধিকার এসব কিছুই দিতে পারবো না। সে আমার দিকে না তাকিয়েই বলল, তাই নাকি? উপরের ফ্যান দেখেছো? দেখেছি তো। কি ফ্যানের সাথে তোমাকে ঝুলাবো? ঝুলিয়ে কি করবা? ফ্যানের সুইচ অন করে দেব। মানে মানে হলো তুমি ফ্যানের সাথে ঘুরবা? কি এত বড় সাহস! আমার বাসায় আমার রুমে থেকে আমাকেই ফ্যানে ঝুলাবে? তাহলে কি চাইছো আমি তোমাকে পেটাই? এই, তুমি এত অসভ্য মেয়ে কেন? হ্যাঁ শাশুমা! আমি দৌড়ে গিয়ে ওর মুখ চেপে ধরে ফিসফিস করে বললাম, আমাকে কেন ডাকতেছো? নালিশ করব? আজব মেয়ে একটা। মনে হচ্ছে সে আমার জীবনের সারা জীবন মেয়াদি লোডশেডিং। সে এবার বেশ ভাব নিয়েই বলল, বেড থেকে নামো। কেন? আমি ঘুমাবো। ফ্লোরে ঘুমাও। ফ্লোরে তো তুমি ঘুমাবা। কে বলেছে? স্ত্রী মর্যাদা দেবে না যখন, তখন ফ্লোরেই ঘুমাও। আর আমিও তোমাকে স্বামীর মর্যাদা দিব না। চাই না গুন্ডি স্বামীর মর্যাদা পেতে। সে একটা বালিশ নিচে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, যাও নিচে ঘুমাও। আমি যাব না, তুমি যাও। শাশুমা! আমি লাফ দিয়ে নিচে চলে গেলাম। এই গুন্ডি মেয়ের স্বামী হয়ে আমি ফ্লোরে রাত কাটাচ্ছি, আর সে আমার বেডে আমার কম্বল গায়ে দিয়ে আমার কোলবালিশ জড়িয়ে নাক ডেকে ঘুমাচ্ছে। এটা কি সহ্য করার মতো? ফ্লোরে শুয়ে নিজের ভাগ্যকে মনে মনে গালিগালাজ করছি। কত বড় হতভাগা হলে এমন বউ কপালে জুটে। আমার আম্মা এইটা কি করলো? সারাটা জীবন এই গুন্ডির স্বামী হয়ে না জানি আর কি কি নির্যাতন সইতে হয় আল্লাহই ভালো জানে। হঠাৎই মহিলার কণ্ঠ শুনতে পেলাম, এই শোনো। বাহ, গুন্ডি এইভাবে আবার ডাকতেও পারে। সুরিলা কণ্ঠে ডেকে নিশ্চয়ই সে আমার মাথার বালিশটাও চেয়ে নেবে। আমি এটা কিছুতেই দেব না, যা হবার হবে। আমি বেশ ভাব নিয়েই বললাম, বলো। ফ্লোরে কিছু পেতে ঘুমাও। বাপরে, কি দয়ালু! দরদ উতলে উতলে পড়ছে মনে হয়। গুন্ডি একটা। থাক, লাগবে না, এমনিতেই ঠিক আছে। আসলে আজকেই এই বাসায় প্রথম এলাম, তাই জানি না কোথায় কি আছে। না হলে আমি নিজেই তোমার জন্য ফ্লোরে বিছানা পেতে দিতাম। আহারে আমার দয়ালু দেবী রে, উনি নিজেই আমাকে বিছানা পেতে দিত। যত সব নেকার ধারী। বললাম তো লাগবে না, তুমি নিশ্চিন্তে ঘুমাও। আসলে তোমার যদি ঠান্ডা লেগে নিউমোনিয়া হয় তবে তো সেবা যত্ন আমাকেই করতে হবে। তাই প্রতিকার নয়, প্রতিরোধ করা উচিত। নিজেই ফ্লোরে শুইয়ে আবার এত কিছু ভাবতেছে। আমার নিউমোনিয়া হলে সবাইকে বলবো যে তুমি আমাকে জোর করে ফ্লোরে শুইয়ে নিউমোনিয়া ডাইকে আনছো। জানি আমার দোষ হবে, সেজন্যই তো কিছু পেতে নিতে বলছি। নেব না। ওকে, তাহলে শাশুমাকে ডেকে কিছু একটা পেতে দিতে বলি। এই না, এই অশুভ মেয়ে কথায় কথায় আমার আম্মারে ডাকো কেন? উনি আমার আম্মা নাকি তোমার আম্মা? হ্যাঁ, আজ থেকে তো উনি আমারও আম্মা। দুজনের সমান সমান ভাগ। ভালোই আমার আম্মাকে পটিয়ে নিয়েছো। মির্জাফরের মা একটা। দেখো, বেশি বাজে কথা বললে সত্যি কিন্তু আম্মাকে ডাকবো। ঠিক আছে, চুপ করলাম। এখন মাদুর পেতে তারপরে ঘুমাও। আমি বাধ্য হয়ে একটি মাদুর নিয়ে এসে ফ্লোরে পেতে শুয়ে পড়লাম। কিন্তু কম্বল তো একটাই, আর ওইটা ওই কুখ্যাত নারীর গায়ে। শীতে আমি বরফ হয়ে যাচ্ছি মনে হচ্ছে। 2-3টা সোয়েটার পরলাম, এতেও গরম লাগছে কিনা বুঝতে পারছি না, তবে হাসপাস লাগছে। সব ওই ক্রিমিনাল মহিলার জন্য। এরপর কখন ঘুমিয়ে গেছি জানি না, তবে ঘুম থেকে জেগে দেখি আমার গায়ে কম্বল আর তের গায়ে একটি শাল দিয়ে ঘুমিয়েছে। বুঝলাম সারা রাত দুজনে দু রকমের কষ্ট করে রাত্রি পার করেছি। তবে আমাকে কম্বল কেন গায়ে দিয়ে দিল সেটাই একটা সন্দেহজনক ব্যাপার মনে হচ্ছে। আমি নিচ থেকে ওর ঘুমন্ত চেহারাটা দেখছিলাম। হঠাৎ সে নড়ে উঠলো বলে আমি চোখ বন্ধ করে ঘুমের ভান করে থাকলাম। তে বিছানা থেকে নেমে বাইরে চলে গেল। এই ভোরবেলা কি গুন্ডি মেয়েটা আবার জগিং করতে গেল নাকি? 1 ঘন্টা পর তে রুমে এসে আমায় নাস্তা করার জন্য ডাকলো। আমি উঠে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেলাম। ফিরে এসে দেখি সারা ঘর পরিপাটি। নাস্তার টেবিলে হরেক রকমের নাস্তা দেখে বেশ খুশি হলাম। আমার বোন জিমিনা বলল, ভাইয়া আজ সব নাস্তা ভাবি বানিয়েছে। শুনে তো আমার কলিজা শুকিয়ে গেল। এই নারী কোন খাবারে যে কি মিশিয়ে রেখেছে তা আল্লাহই ভালো জানে। আমি বললাম, খিদে নেই, পরে খাবো। তে সবার সামনে ভাষণের মতো বলল, সেটা চলবে না, কম হোক বেশি হোক একসাথেই খেতে হবে। আম্মাও
রক্তের এজেন্টের মতো হয়ে কথায় সায় দিল বজ্জাত মহিলা। আমার আম্মাকেও হাত করে নিল। বাধ্য হলাম খেতে বসতে। খাবার মুখে দিয়ে বুঝলাম যে গুন্ডিটা ভালোই রান্না করে, কিন্তু ওর প্রতি গদগদ হলে চলবে না। তাই বললাম, ছি, এটা কোনো রান্না হলো? বুটের হালুয়াতে একটু মিষ্টি হয়নি, ডিম পচে তো লবণই দেয়নি। কথাটি বলার পরই দেখলাম সবাই আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। কি এমন বললাম রে বাবা যে অমন ভাবে তাকিয়ে থাকতে হবে? মনে হচ্ছে আমি কোনো দেশদ্রোহীর কোনো কাজ করে ফেলেছি। আব্বাজান তো খানিকক্ষণ হা করে তাকিয়ে থেকে বলল, বুটের হালুয়াতে তো মিষ্টি একদমই পারফেক্ট হয়েছে, তুমি কম হয়েছে বলতেছো কেন? হতভাগা, বিয়ে করে কি তুই পাগল টাগল হয়ে গেছিস নাকি? আমার আব্বাজান কোনো কালেই আমার পক্ষে ছিলেন না, উনি সব কথাতেই আমার বিরোধিতা করে এসেছে। তাই আজও এটা নতুন কিছু নয়, সেই কারণেই কিছু বললাম না। এবার আম্মা বলল, হালুয়াতে মিষ্টি টেস্ট তো আমি করেছি, কম হবে কেন? যা, আম্মা সব ঘেঁটে দিল। কত সাধনা করে কুখ্যাত নারী রান্নার বদনাম করতে চেয়েছিলাম, তার হলো না। কি মেরে মাইরি, গোটা ফ্যামিলিকেই পটিয়ে ফেলেছে। কখন যেন আবার আমাকেই পটিয়ে ফেলে। না না জাঙ্কু, পটলে চলবে না। ঐতিহাসিক দুইটা অপমানের শোধ নিতেই হবে। না খেয়েই রুমে চলে এলাম। মনের দুঃখে মনে হচ্ছে দৌড়ে অফিসে চলে যাই, কিন্তু বিবাহ উপলক্ষে আমার 1 সপ্তাহ ছুটি, তাই আর দৌড়ে যাওয়া হলো না। ভাবলাম একটু ছোটকালের দোস্তদের সাথে দেখা করে আসি। রেডি হচ্ছি, হঠাৎ দেখলাম আমার বউ খাবারের প্লেট হাতে নিয়ে রুমে এলো। আমি পাত্তা দিলাম না। সে হুকুমের মতো বলল, নাস্তা করে তবেই বাইরে যাও। বোধহয় এবার সে বিষ-টিষ মিশিয়ে এনেছে, ওটা খেলে আমি শেষ। তাই বললাম খাবো না। এত কথা ভাল লাগে না, তুমি আসলেই একটা বেয়ারা ছাগল। কি? আমি ছাগল? শুধু ছাগল নাও, বেয়ারা ছাগল। এই শোনো, তোমার সাথে সংসার করার একটু ইচ্ছে আমার নেই। আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে, তাই এবার তুমি দূর হও আর আমাকেও শান্তি দাও। তুমি তো দেখছি আসলেই ছাগল না, তুমি তো দেখছি একটা ভেড়া। ভেড়া না হলে এই যুগের কোনো ছেলেকে তার বাবা মা জোর করে বিয়ে দিতে পারে নাকি? এই, তোমার সাহস তো কম নয় অসভ্য মেয়ে। আমাকে যা নয় তাই জীবজন্তু বানিয়ে দিচ্ছ। আমি ভেড়া হলে তুমি একটি ধূর্ত শিয়াল। আমার আম্মাকে পটিয়ে আমাকে বিয়ে করেছো। ওমা, তাই নাকি? তাহলে আম্মাকে ডেকে প্রমাণ করা যাক। আম্মা, আম্মা, এই রুমে আসেন তো তাড়াতাড়ি। এই, তুমি কথায় কথায় আম্মাকে ডাকো কেন? ওকে, আব্বাজান, আব্বাজান। কি মেয়ে রে মাইরি, চিৎকার করে সবাইকে ডাকছে, মানে হলো এখন কিছু ঝালুকতি শুনবো। হন্তদন্ত হয়ে আব্বাজান আর আম্মা রুমে ঢুকেই বলল, কি হয়েছে, কি হয়েছে? এবার কুখ্যাত রমণী ওনাদের উদ্দেশ্য করে বলল, দেখেন, আপনার ছেলে কিছু খেতে চাইছে না। সে না খেলে আমি কি করে খাই বলুন তো? ওরে আল্লাহ রে, এ কোন অভিনেত্রীর সাথে আমার বিয়ে হইল রে? আমি তো শেষ। আব্বাজান টিটমিট করে আমার দিকে তাকিয়ে বলল, হতভাগা, এখনো খাস নাই? আমার মা লক্ষ্মী তোর জন্য এখনো না খেয়ে আছে। এখন যদি না খাস তাহলে হতচ্ছাড়া সারাদিন তোর খাওয়া বন্ধ। আম্মা বলল, এমন যুগেও এমন একটি লক্ষ্মী বৌমা পাইছি বলেই নিজেদেরকে গর্বিত মনে হইতেছে। আল্লাহ আসলেই আমাদের খুব ভালোবাসেন। শুকর, আলহামদুলিল্লাহ। বাধ্য হলাম খেতে। বুটের হালুয়া মুখে দিয়ে দেখি এত মিষ্টি যে গিলতেই পারছি না। সামনে আব্বাজান আর আম্মা দাঁড়িয়ে আছে, কিছু বলতেও পারছি না, কারণ কিছুক্ষণ আগে মিষ্টি কম বলেছি। আবার এখন যদি বলি মিষ্টি বেশি, তাহলে নির্ঘাত আব্বাজান আমাকে ছাতাপেটা করবে। সারা জীবন আমার আব্বাজান আমাকে বড় ডান্ডিওয়ালা ছাতা দিয়ে পিটিয়েছে, এটা নাকি বংশীয় রীতি। দাদা জানো আব্বাজানকে ছাতার ডান্ডি দিয়ে পিটিয়েছে। আমাদের পূর্বপুরুষগণ যুগ যুগ ধরে ছাতাপেটা হয়েছে। যাই হোক, বুটের হালুয়া রেখে ডিম পোচ মুখে দিতে গাল আটকে এলো। লবণ দিয়ে ডিমটাকে বিষ বানিয়ে রেখেছে। এটাও তো বলার উপায় নেই, কারণ তখন বলেছিলাম ডিম পচে লবণ দেয়নি। বাধ্য হয়ে এই বিষ খাবারগুলো খেতে হলো। কত বড় বজ্জাত মেয়ে হলে এমনটা করতে পারে? সন্ধ্যা থেকেই আমি বিছানা ধরে বসে আছি। আজ রাতে কিছুতেই বিছানা থেকে নামবো না। কত বড় হতভাগা হলে নিজের বিছানাতে শোবার জন্য আগে থেকেই বিছানা ধরে রাখতে হয়। রাতেতে রুমে এসে বলল, নিচে বিছানা করে দিচ্ছি, নিচে গিয়ে ঘুমাও। এই শীতে সম্ভব নয়। তুমিই তো বলেছো যে আমাকে স্ত্রীর মর্যাদা দেবে না, তাহলে তো তোমাকে ফ্লোরেই শোয়ানো উচিত। হ্যাঁ, দিব না বলেই তো বিছানা থেকে নামবো না। তাহলে কিন্তু আম্মাকে ডাকবো। ডাকো না, আম্মা এসে দেখো তার লক্ষ্মী বৌমা কিভাবে অলক্ষ্মীর মতো স্বামীকে ফ্লোরে শুতে বাধ্য করছে। আমার কথা শুনে এবার রমণী চুপ হয়ে গেল।
আমি বিছানা ধরে রেখেছি বলে ডিনার করতেও গেলাম না। মাঝখানে একটা চীনের প্রাচীর মানে একটা বড় কোলবালিশ রেখে দুজনে শুয়ে আছি। সে একটু পর পর কম্বল টেনে আমাকে উদাম করে দিচ্ছে। আমি আরো জোরে টান দিয়ে ওকে উদাম করে দিলাম। ঘন্টাখানেক চলল কম্বল টানাটানির খেলা। তারপরে দুজনেই যে কখন ঘুমিয়ে গেছি তা নিজেও জানি না। আমার অভ্যাস ভোরবেলা ঘুম ভেঙে যায়, তার আধ ঘন্টা পর আবার ঘুমিয়ে যাই। আজ ভোরে ঘুম ভেঙে যাওয়ার পর তো চমকেই উঠলাম, দেখি মাঝখানে চীনের প্রাচীর নেই। প্রাচীরটা আমার পিছনের সাইডে, আর আমি ওই গুন্ডি রমণীকে কোলবালিশের মতো ধরে আছি। ছি ছি ছি, কি ব্যাককলে কাম! আমার মান সম্মান সব লুট গয়া, বরবাদ হো গয়া। সে জেগে যাবার আগে আমাকে সরতে হবে, তাই খুব সাবধানে ওকে ছেড়ে দিয়ে সাইডে সরতে সরতে নিচে ধুপ করে পড়ে গেলাম। পড়ে যাবার আওয়াজে বেগম সাহেবা জেগে গেলেন। সে লাফ দিয়ে উঠে বসে বলল, কিসের আওয়াজ হলো? আর তুমি নিচে বসে আছো কেন? কি করে যে বলি, আমি পড়ে গেছি। যাই হোক, সে না বুঝেছে আমার পড়ে যাওয়া, আর না বুঝেছে তাকে কোলবালিশ ভেবে ধরে রাখার ব্যাপারটা। আমি বেশ ভাব নিয়েই বললাম, সবকিছু কি তোমাকে বলতে হবে নাকি? এই, তুমি আবার বেড থেকে পড়ে যাওনি তো? আসলে ওই রকমই আওয়াজ পেলাম। এই রে, সেরেছে। এখন আবার বলবে নাকি যে আমি ওকে কোলবালিশ ভেবেছিলাম? ছি ছি জাঙ্কুক, মান সম্মান সব ওই গুন্ডির কাছে বিসর্জন দিতে হলো নাকি? এই, তোমার প্রবলেমটা কি? হ্যাঁ, এত বেশি বুঝার চেষ্টা করো কেন? আমি কি বাচ্চা নাকি যে বেড থেকে পড়ে যাব? তাই কিছু না বলেই বাইরে চলে গেল। বুঝলাম এখন সে সংসারের কাজ করবে, আর সেসব দেখে আমার আব্বা আম্মা পাইকারি হারে পড়বে। উফ, অসহ্য। আমি এবার ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুম আর এলো না। তাই ছাদে চলে গেলাম। সিঁড়ি বেয়ে উপরে উঠতেই দারুণ একটি গানের সুর কানে ভেসে এলো। কণ্ঠটাও বেশ ভালোই মনে হলো। যখন আমি ছাদের দরজায় গেলাম তখন তো আমি হাই ভোল্টেজের টাস্কি খাইলাম। আমার গুন্ডি বউ গান গাইছে। তার গলার স্বর এত সুন্দর যে যে কেউই তার গানে ক্রাশ খাবে। আমি ছাদের দরজায় আড়াল থেকে ওর গান শুনছি, আর সে ফুলের টবে পানি দিচ্ছে আর গান গাইছে। মনে মনে ভাবলাম, এই গান নিয়ে তাকে কিছু অপমান করা হোক। তাকে বলবো যে সে এই সাত সকালে কাউয়ার মতো কাকা করে সবার ঘুম নষ্ট করছে কেন। ওর গান শেষ হবার সাথে সাথে আমি কিছু বলার জন্য পা বাড়াতেই দেখি পাশের ছাদ থেকে আমাদের প্রতিবেশী সুগা বলছে, আরে ওয়াও, কি দারুণ গান গাইলেন ভাবি, আমি তো ক্রাশ খাইছি। তে একটু লাজুক মতো স্বরে বলল, এমা, আপনি আমার গান শুনেছেন? ছি ছি, কি লজ্জার ঘটনা। লজ্জার কি আছে ভাবি, আমি তো আপনার পাড়া তো দেব, তাই তুমি করেই বলবেন প্লিজ, না হলে আমি খুব কষ্ট পাবো। আমার বউয়ের সাথে এমন রস নিয়ে কথা বলা, ওর গুষ্টিরাজ উদ্ধার করব। আর তেও কেমন লাজুক লাজুক ভাব নিয়ে কথা বলছে, আর আমার সাথে কথা বলার সময় তো মনে হয় যেন থানার দারোগা। আমি কিছু বলতে যাব, সেই জন্য দুপা এগোতেই তের সাথে একটি অ্যাক্সিডেন্ট টাইপের ধাক্কা খেয়ে দুজনেই পড়ে গেলাম। তে তাড়াতাড়ি করে উঠে চলে গেল, আর আমাকে দেখে সুগাও হাওয়া হয়ে গেল। সুগা সুগা বলে চিৎকার করেও সুগাকে কোথাও পেলাম না। কুখ্যাত রমণী আমাদের বাসায় রাজনীতি শুরু করেছে। ওরা সবাই মিলে একদল, আর আমি একাই একদল। কিভাবে যে এই মেয়েটাকে তাড়াবো ঠিক বুঝে উঠতে পারছি না। রাতে শোবার সময় ওকে বললাম, কাল থেকে ছাদে যাবে না, আর গেলেও দয়া করে গান গাইবে না। কেন? আমার বউ কাউয়ার মতো কাকা করে এটা পাড়াপড়শিদের না জানালে কি চলবে না? আমি কাকা করি কেন? তোমার কি তাতে সন্দেহ আছে? এই প্রথম আমার গান নিয়ে এমন কথা শুনলাম। যাই হোক, যা বলেছো বলেছো, কারো সামনে আর বলো না। কেন গো, তাতে বুঝি তোমার মান সম্মান লুটপাট হবে? হ্যাঁ গো, তাই হবে। কারণ সবাই যদি জেনে যায় যে একটা পাগলের বউ আমি, তাহলে মান সম্মান খালি লুটপাট নয়, আরো বেশি কিছু হবে। কি? আমি পাগল? কোনো সন্দেহ আছে? অবশ্যই আছে। তাহলে আম্মার আব্বাজানকে ডাকি, ওনারাই এসে তোমার সন্দেহ দূর করুক। থাক, দূর করতে হবে না। 2 সপ্তাহ পেরিয়ে গেছে, কিন্তু তেকে তাড়ানোর জন্য কিচ্ছুই করতে পারলাম না। অফিস শেষ করে বন্ধুদের সাথে বসে সলা পরামর্শ করি কিভাবে তেকে তাড়ানো যায়। মেয়েটাও আজকাল আমাকে স্বামী স্বামী ভাবা শুরু করেছে। এর কেমন জ্বালায় পড়েছি। যদিও ব্যাপারটা বেশ লাগছে, কিন্তু মুখে ভাব করে আছি যেন আমার জঘন্য রকমের অসহ্য লাগছে। সকালবেলা অফিসে যাবার সময় আমার ওয়ালেট, ঘড়ি, সানগ্লাস, পেন সবকিছু এগিয়ে দেয়।
এসব দেখে আমারও নিজেকে স্বামী স্বামী লাগা উচিত, কিন্তু আমি সুযোগ পেলেই ওকে ঝাড়ি মারার চেষ্টা করি। আর ওই কুখ্যাত নারীকে ঝাড়ি মেরে তো নিস্তার নেই, সেও আমাকে পাল্টা ঝাড়ি মারে। আর রোজ রাতে চীনের প্রাচীরের দুপাশে আমরা দুজন ঘুমাই। গতকালও আমার মানিজ্জত সব ওই গুন্ডি লুট করে নিছে। ভোরবেলা আমার ঘুম ভাঙার আগেই ম্যাডামের ঘুম ভেঙে গেছে। তারপর আর কি, জীবনে তৃতীয়বার আমার মান সম্মান ওই কুখ্যাত রমণীর কাছে বিসর্জিত হলো। সেদিন অফিস থেকে ফিরে দেখি তে আর জিমিনা ড্রয়িং রুমে বসে পাশের বাসার সুগার সাথে আড্ডা দিচ্ছে। দেখে আমার ওই দিনে ছাদের কথা মনে পড়ে গিয়েছে, তো মাথায় আগুন ধরে গেল। পাড়াপড়শির সাথে হিহি, চরিত্রহীন নারী, এটাই সুবর্ণ সুযোগ ওই গুন্ডিকে অপমান করে শোধ নেওয়া। তাই সবার সামনে বললাম, এখানে কি চলছে? আর তে, তুমি কি পুরুষ দেখলেই হিহি করো নাকি? সবাই আমার দিকে হা করে চেয়ে রইল, মনে হচ্ছে আমি আবার জঘন্য কিছু করেছি। জিমিনা দাঁড়িয়ে গিয়ে বলল, ভাইয়া তুই এসব কি বলছিস? কি বলছি মানে? জানিস এই মেয়ে ছাদে গিয়েও হিহি করে সুগার সাথে? আমার কথা শুনে তে চোখ ছলছল হয়ে গেল। কিছু না বলেই দৌড়ে রুমে চলে গেল। সুগাও হাবার মতো করে চলে গেল। আর জিমিনা হা করে আমার দিকে তাকিয়ে রইল। ডিনার সেরে রুমে গিয়ে দেখলাম ফ্লোরে বিছানা করে তে শুয়ে আছে। কনকনে শীতে একটি শাল জড়িয়ে শুয়ে আছে। কিছুই বললাম না। আমার জীবনে একটা অপমানের তো অন্ততপক্ষে শোধ নিতে পেরেছি ভেবেই ভালো লাগছে, কিন্তু কেন জানি ঘুম আসছে না। তে নাক টানার আওয়াজ পাচ্ছি। অনেক রাত হয়ে গেছে, তবুও সে কাঁদছে। কাঁদুক গিয়ে। ভোরে ঘুম ভেঙে দেখলাম ফ্লোরে তের মাদুর নেই। ব্রেকফাস্ট টেবিলে তেকেও দেখলাম না। চোখ মুখ বন্ধ করে নাস্তা করে অফিসে গেলাম। অফিসে গিয়ে খেয়াল করলাম যে আজ আমার লাঞ্চ আনা হয়নি, মানে কেউ দেয়নি। রোজ তো তেই দেয়, আজ তাকে সকাল থেকেই দেখিনি। সারাদিন কাজের চাপে সব ভুলে গেলাম। সন্ধ্যায় বাসায় ফেরার সময় একগুচ্ছ হলুদ গোলাপ নিলাম। কি জানি কি ভেবে বাসায় ফিরে ড্রয়িং রুমে, বেডরুমে কোথাও তেকে দেখলাম না। আম্মাকে বললাম এক কাপ চা দিতে। আম্মা একটি মুখ ভেঙচি দিয়ে জিমিনাকে বলল, জিমিনা ওকে বলে দে আমি ওর বাবার চাকরানি নই, চা নিজে বানিয়ে খেতে বল, আর সে যেন আমার চোখের সামনে না আসে। আমি ব্যাপারটা বুঝলাম না, হঠাৎ আম্মার মুড এমন কটকটির মতো হলো কেন? জিমিনাকে বললাম, তুই এক কাপ চা করে নিয়ে আয়। পারবো না। মানে কি? তাহলে তেকে বল চা করে দিতে। ভাবি নেই। নেই মানে? কোথায় গেছে? বাপের বাড়ি। আমাকে না বলেই বাপের বাড়ি চলে গেছে? এত বড় সাহস! তোকে বলে যেতে হবে কেন? আমি তার স্বামী তাই? হাসালি ভাইয়া। কেন? একটা নিরপরাধ মেয়েকে তোর চরিত্রের কলঙ্ক দিতে একটু বিবেকে বাঁধলো না? মিথ্যে কি বলেছি? যা বলেছি সত্যি বলেছি। জানিস তো ভাইয়া, প্রতিটি মেয়েই ফ্যামিলির থেকে খুব গোপনে প্রেম করে। আমিও তাই করি। কেন লুকিয়ে প্রেম করি জানিস? কারণ ফ্যামিলি রিলেশনটা ভেঙে দিতে চায়, সেই কারণে। কিন্তু আজ মনে হচ্ছে আমার প্রেমটাও ভেঙে গেলে আমার কষ্ট হবে না, কিন্তু কোনো আফসোস হবে না। গত 3 বছর ধরে আমি আর সুগা ভাই একে অপরকে ভালোবাসি, অথচ তুই কাল নিজের বউয়ের চরিত্র নিয়ে নয়, শুধু সুগা ভাইয়ের চরিত্রকেও কলঙ্কিত করেছিস। তোর বউকে তুই যা ইচ্ছে বলেছিস, তা আমি একজন নারী হিসেবে মেনে নিতে পারিনি। আর আমি যাকে ভালোবাসি তার চরিত্র নিয়ে এত বড় কথা তীব্র প্রতিবাদ করছি আমি। ভালোবাসার দাম, সম্পর্কের দাম তোর কাছে না থাকলেও আমার কাছে আছে। এক নাগারে কথাগুলো বলে জিমিনা মুখ বাঁকিয়ে চলে গেল। আমি আবার রুমে চলে এলাম। থেকে ছাড়া সত্যি ঘরটাকে খালি খালি লাগছে। সত্যি মস্ত বড় ভুল করে ফেলেছি। সবার সামনে এভাবে তাকে অপমান করা আমার উচিত হয়নি। একবার ফোন করব, ভ্যাত্তিরি, ওর ফোন নম্বরই তো আমার কাছে নেই। জিমিনা বলে যাওয়ার কথাগুলো ঘন্টাখানেকের মতো কানে বাজছে। নিজের প্রেমিকের চরিত্রের কলঙ্কের বিরুদ্ধে সে প্রতিবাদ করলো, অথচ আমি নিজের বউয়ের চরিত্রে কলঙ্ক দিলাম। ছি ছি জাঙ্কুক, এটা তুই ঠিক করিসনি। রাতে ডিনার না করে শুয়ে পড়লাম। বিছানায় চিনের প্রাচীর নেই, কম্বল টানাটানি নেই, ঝগড়া নেই, আর দু চোখেও ঘুম নেই। আজ কেন জানি গোটা পৃথিবীটাকে শূন্য মনে হচ্ছে। এই আমি এবার প্রেমে টেমে পড়ে যাইনি তো? হঠাৎ বালিশের নিচে হাত যেতে একটা কাগজ পেলাম। লাফ দিয়ে উঠে লাইট জ্বালিয়ে কাগজটি খুলে দেখি, জাঙ্কুক, বিয়েটা ভাগ্যে লেখা ছিল বলেই হয়েছে। আমাকে পছন্দ নয় তোমার, আমাকে তাড়াতে চাও, তাই বলে এভাবে না তাড়ালেও পারতে। সাধারণ আঘাতটা অসাধারণ হয়ে বুকে হানি যখন আঘাতকারী ভালোবাসার মানুষ হয়। ভালো থেকো। চিঠিটা পড়ে
মনে হচ্ছে নিজেকে খুন করি। ভার্সিটি লাইফে শুরুতে সে না হয় আমাকে অপমান করেই ছিল, তাই বলে এমন ভাবে শোধ নেওয়াটা সত্যিই আমার ঠিক হয়নি। কালকেই থেকে ফিরিয়ে আনতে যাব, দরকার হলে ওকে অনুরোধ করে নিয়ে আসব, আর এবার ওকে স্ত্রীর মর্যাদা অধিকার সবকিছুই দিয়ে দেব, তারপরে ঘরে তুলব। 2 দিন হলো, তে নেই। বাসায় কেউ আমার সাথে কথা বলে না। যে আব্বাজান কথায় কথায় আমার সাথে খিটখিট করতেন আর এই বয়সেও আমাকে পেটানোর জন্য ছাতার ডান্ডি খুঁজতেন, সেই আব্বাজানও আমার সাথে একটাও কথা বলে না। ইভেন আমার মুখের দিকে তাকায় না পর্যন্ত। এই প্রথম আমার ছাতার ডান্ডির বাড়ি খেতে ইচ্ছে করছে। বাইক নিয়ে যাচ্ছি তেকে ফিরিয়ে আনার জন্য, আর এই সব হাবিজাবি ভাবছি। হঠাৎ কি এসে যে ধাক্কা দিল বোঝার আগেই জ্ঞান হারালাম। জ্ঞান ফেরার পর নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করলাম, আর জ্ঞানটা যে এমন কান্নার আওয়াজে ফিরবে সেটা ভাবতে পারিনি। আমার বউতে কেঁদেই চলেছে, তো কেঁদেই চলেছে। ডাক্তার নার্স এত করে বোঝাচ্ছে যে আঘাতটা তেমন গুরুতর নয়, তবু আমার বিখ্যাত বউ বুঝতেই চাইছে না। শ্বশুরবাড়ির সামনে বাইক অ্যাক্সিডেন্ট করে বউকে আর আনতে যাওয়া হলো না। বউ হাসপাতাল থেকে আমাকে নিয়ে বাড়ি ফিরলো। ভেবেছিলাম ঘটা করে বউকে স্ত্রীর মর্যাদা আর অধিকার দেব, কিন্তু বাইক অ্যাক্সিডেন্ট সবকিছুতেই জল ঢেলে দিল। ঘটাবিহীন ভাবেই তাকে অধিকার মর্যাদা সব দিতে হলো। তবে অসুস্থতার জন্য এখনো তার জন্য কিছুই কিনে আনা হয়নি। তাই ভাবছি সুস্থ হবার পরে সোনো পাউডার কিনে এনে তাকে ঘটা মানে বেশ ধুমধাম করে আয়োজন করে অধিকার দেব। সপ্তাহখানেক দারুণ বউয়ের সেবা দিয়ে দিন কাটালাম। বউ দরজা বন্ধ করে আমাকে গান শুনিয়ে ঘুম পাড়ায়, আর বিছানায় চীনের প্রাচীর ভেঙে দিয়েছে। কম্বল টানাটানির খেলাধুলাও আর করি না। আমি জীবন জাঙ্কো। আমার বউ তেকে নিয়ে খুব সুখেই আছে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।